আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। এই অনুষ্ঠানটি জেডএসআরএমের সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে জনগণের সামনে উন্মোচিত হচ্ছে প্রার্থীদের সম্পদের খতিয়ান বা হলফনামা। কিন্তু এই হলফনামা কি স্বচ্ছতার দলিল নাকি স্রেফ দায়সারা এক আনুষ্ঠানিকতা? নির্বাচন কমিশনের জমা দেওয়া নথিতে দেখা যাচ্ছে প্রার্থীর নিজের চেয়ে স্ত্রী সন্তান বা নির্ভরশীলদের সম্পদ কয়েকশো গুণ পর্যন্ত বেশি। বিএনপি জামাত সহ বড় 5টি রাজনৈতিক দলের 10 শীর্ষ নেতার মধ্যে 7 জনেরই মাসিক আয় লাখ টাকার নিচে। আর্থিকভাবে দেশে প্রভাবশালী হিসেবে পরিচিত হলেও হলফনামায় কারো কারো বার্ষিক আয় কিংবা সম্পদের পরিমাণ অবিশ্বাস্য রকম কম। আবার কিছু কিছু প্রার্থীর বৈধ ও দৃশ্যমান আয়ের উৎস না থাকলেও রয়েছে বিপুল সম্পদ। ফলে প্রশ্ন উঠছে, এটা কি কর ফাঁকি দেওয়ার কোনো কৌশল নাকি অবৈধ উপার্জনকে পরিবারের ব্যানারে বৈধ করার নিরাপদ পথ? তদন্তকারী সংস্থাগুলো কি আদৌ এই সম্পদের উৎস খতিয়ে দেখে নাকি হলফনামা কেবল ফাইলবন্দি থাকার একটি আনুষ্ঠানিকতা? এসব নিয়েই দর্শক আজ আমাদের আলোচনার বিষয়, কতটা বিশ্বাসযোগ্য হলফনামা। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আরটিভি স্টুডিওতে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি, এবং আমাদের সঙ্গে আরও রয়েছেন কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত। দর্শক, এই প্ল্যাটফর্ম আপনার, সরাসরি প্রশ্ন তুলুন, দ্বিমত থাকলে চ্যালেঞ্জ করুন, লাইভ আলোচনায় যুক্ত হতে ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে। আমরা সরাসরি চলে আছি মূল আলোচনায়। শুরু করতে যাই গোলাম মাওলা রনি, আপনাকে দিয়েই। আপনি নিজেও সংসদ সদস্য ছিলেন, তো এবার আমরা যেই হলফনামাগুলো দেখছি আপনার কাছে কতখানি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? না, প্রথমত হলো যে আমার নিজের অভিজ্ঞতা বলি। আমি যখন আসলাম 2008 সনে, তখন ব্যবসা বাণিজ্য করে আমি মোটামুটি সচ্ছল। তো আমি আমার যত সহায় সম্পত্তি ছিল সেগুলো নির্বিবাদে দিলাম, বললাম। পরে হিসাব করে দেখা গেল যে 9 পার্লামেন্টে যে কজন ধনী প্রার্থী আছেন, আমি তাদের মধ্যে প্রধানতম। আমি বললাম যে আমি কি বেকুবের মতো কাজ করলাম। প্রথম সংসদে আপনি সবচেয়ে ধনী, মানে ধনীদের মধ্যে অন্যতম, ধনীদের মধ্যে। আমার মধ্যে চেয়ে বেশি কেউ ছিল কিনা আমি জানি না। আমি বললাম যে আরে, আমি সাবির হোসেন চৌধুরীর চেয়ে ধনী হলাম কি করে? তারপরে আমি অমুকের চেয়ে ধনী হলাম কি করে? কেন আমি এই কাজ কেন করতে গেলাম? এটি গেল ফার্স্ট। সবাই আমার সংসদে বলে যে আল্লাহ না জেনে এর কত টাকা, তারপরে এই কত টাকা নিঃসন্দেহে এত নমিনেশন কিনে নিয়ে আসছে। পুরো সংসদে আমি একেবারে সালমান রুশদির মতো পরিণত হয়ে গেলাম, এখন না বুঝে। আমি যা আমার ইনকাম ট্যাক্স ফাইলে ছিল ওটা হুবহু বলে দিলাম। দ্বিতীয় যে বিপদ আসলো সেটা হলো এই যে জাতীয় রাজস্ব বোর্ডের একটা গোয়েন্দা বিভাগ আছে, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে। এখন সেই ভদ্রলোক ওখান থেকে একটা চিঠি ইস্যু হলো, আমার এগুলো নতুন করে একটা ইন্সপেকশনে ফেলে দিল। তো ওখানে যে ভদ্রলোক ছিলেন মিস্টার আলাউদ্দিন, তিনি আবার সেই আমার নির্বাচনী এলাকারই লোক, কাস্টমস কমিশনার। এখন তিনি খুব লজ্জা পাচ্ছিলেন যে এমপি সাহেবকে কথা কী করে বলবে যে তদন্ত হচ্ছে। তো আমি তারে বললাম যে আমি যা দিছি সত্য, আপনার যেভাবে ইচ্ছে সেভাবে চেক করতে পারেন, যেভাবে সেভাবে চেক করতে পারেন। তো তারা বেশ চেক করে দেখলো যে না, কোনো ঝামেলা নেই ইত্যাদিতে সব কিছু হইল। এরপরে কিছুদিন পরে শুরু হলো দুর্নীতি দমন কমিশনের তদন্ত। দুর্নীতি দমন কমিশনের কমন তদন্ত। এখন কিছু পায় না, কোনো কিছু পায় না, কিন্তু 1 বছর 2 বছর 3 বছর চলে গেল। এরপর যখন আমি 2014 সনে নির্বাচন করলাম না, এখন দুদক আমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। 4বার 5বার করে ফাইল চেয়ারম্যানের কাছে যায়, কিছু পায় না, আবার ফিরে আসে। এই যে একটা কত বড় যন্ত্রণা, এটা আমি আমার নিজের এখন যারা দিচ্ছে আমার মতো তাদের এরকম দুর্ভোগ দুর্দশা হবে কিনা আমি জানি না, যারা বেশি দিচ্ছে। যেমন দেখা গেল সালাউদ্দিন সাহেব, আমরা ব্যবসা বাণিজ্য করি অনেক দিন যাবত। সালাউদ্দিন সাহেব সে একটা সরকারি চাকরি করতেন, তারপরে বেগম খালেদা জিয়ার একজন এপিএস ছিলেন, নট মোর দ্যান দ্যাট। এখন তার মাসিক ইনকাম হলো 50 লাখ টাকা, বছরে 6 কোটি টাকা দেখিয়েছে। এটা আমি বুঝতে পারি না যে এই ব্যবসাটা আসলো কোত্থেকে। উনি তো সেই অনেক দিন ধরে ক্ষমতায় নেই, ব্যবসা নাই, বাণিজ্য নেই, এটা কিভাবে এলো? আবার দেখা গেল যে জামাতেরও অনেক প্রার্থী, জামাতের আমিরেরই দেখেছি 30,000 টাকা মাসিক আয়, 30,000 টাকা মাসিক আয়। আবার দেখা গেল যে নুরুল হক নুরুর ইনকাম অনেক বেশি, কোটি টাকার সম্পত্তি। আবার দেখা গেল যে জামাতের আরেকজনের ইনকাম হলো বাৎসরিক 3 কোটি। আবার মির্জা আব্বাসের যা সম্পত্তি তার ছেলের সম্পত্তি আরো অনেক বেশি। আবার অনেকে, তাদের আবার কোনো দৃশ্যমান আয়ের কোনো তথ্য পাওয়া যায় না। ব্যবসারই তথ্য নেই, আয়ের তথ্য আসবে কোত্থেকে? সব মিলিয়ে ট্রান্সপারেন্সি বলতে যা বোঝায় এই জিনিসগুলো। এইবার এই হলফনামাগুলো যদি আগামীতে
এগুলো নিয়ে তদন্ত করে, যারা কম দিয়েছে তাদের মানে যদি জিজ্ঞাসা করা হয়, আর যারা বেশি দিয়েছে তাদের যদি তদন্ত করা হয়, আমার কাছে মনে হচ্ছে যে এদের জীবন হারাম হয়ে যাবে ভীষণ রকম। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বললাম যে এই যে হলফনামার ভিত্তিতে জাতীয় রাজস্ব বোর্ড, এরপরে এখন যেমন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল যেটা বিভাগ আছে, ওটা আমাদের সময় ওইক্ষণ ছিল, এটা নতুন করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে দুর্নীতি দমন কমিশন, এরা সবাই যদি এটা নিয়ে তদন্ত করে, রিয়েলি তদন্ত করে, তাহলে দেখা গেল যে অনেকেরই সমস্যা হয়ে যাবে। ধন্যবাদ। আমি একটু ডক্টর জাহিদুর রহমান আপনার কাছ থেকেও একই কথা শুনতে চাই যে এই হলফনামা আপনার কাছে একজন পাঠক হিসেবে বিশ্বাসযোগ্য কিনা? আমি না, কারো কাছে আসলে এটা বিশ্বাসযোগ্য না। মানে ফেসবুকে সেই বিখ্যাত কৌতুকটাকে অনুকরণ করে বলা হচ্ছে যে মিথ্যা 3 প্রকার, মিথ্যা, ডাহা মিথ্যার পরিসংখ্যান। এখন বলছে মিথ্যা, ডাহা মিথ্যা নির্বাচনী হলফনামা। আমি অনেকেই লিখতে দেখেছি, এটা বিশ্বাসযোগ্য না। একটু আমরা শুধু এটা দেখেও খুব মানে অবাক হওয়ারও কিছু নেই। মূলত সবাই তাদের ইনকাম ট্যাক্সের যে ফাইলে যা যা আছে, যেভাবে প্রদর্শিত আছে, সেটাই তারা এখানে উল্লেখ করেছেন। এটা বাংলাদেশের আসলে দীর্ঘকালীন সমস্যা। মানে আজকে এনারা জনপ্রতিনিধি হবেন বলে এটাকে তারা পাবলিশ করতে হচ্ছে, আদারওয়াইজ কিন্তু এই তথ্যগুলো সবই ব্যক্তিগত তথ্য। আপনি কোনো পাবলিক অফিস হোল্ড করতে গেলে, আপনি মন্ত্রী হলেন বা এরকম কিছু হলেন, আপনি সংসদ সদস্য হলেন, তখন আপনাকে এটা দেখাতে হচ্ছে। সে কারণে শোরগোলটা। মানে বাংলাদেশে আমরা দীর্ঘদিন ইনকাম ট্যাক্স নিয়ে একটা আলাপ করেছি না? বাংলাদেশের ব্যক্তিগতে সর্বোচ্চ করদাতা বছরের পর বছর ছিলেন কাউস মিয়া, হাকিমপুরি জর্দার ফ্যাক্টরি যিনি মালিক। তো বাংলাদেশের মতো একটা দেশে ইনি বছরের পর বছর ট্যাক্স দিতেন। তো এই আলাপগুলো আমাদের তখনই ছিল। মানে ইনকাম ট্যাক্স, মানে দুটো ইস্যু আছে একটু মনে রাখা দরকার, যে ইনকাম ট্যাক্সের কতগুলো রিবেটের কতগুলো পথ আছে, এগুলো আপনি বৈধ পথ আইনের মধ্য দিয়ে আছে। সেটা থাকলো আপনার ধরেন এই 10 জন শীর্ষ রাজনৈতিক নেতার 7 জনেরই মাসিক আয় লাখ টাকার নিচে, এটা তো ঢাকা শহরে ওনার বাস করাই তো মুশকিল। আমি আবারও বলছি, এটা তো আমরা এখন জানতে পারলাম, এটা কিন্তু ইনকাম ট্যাক্সের তথ্য। এই তথ্যগুলো ছিলই এতদিন, এই তথ্য আমাদের ঘরে ঘরে আছে। মানে রনি ভাই না হয় ওনারটা দিয়েছেন, কয়জন উনি ব্যবসা করেন উনি সব দেখিয়েছেন, কয়জন ব্যবসায়ী দেখায় আসলে, এটা রনি ভাই আরো ভালো জানবেন, ওনার ব্যবসায়ী কমিউনিটির সাথে যোগাযোগ আছে। এই যে বললাম জনাব কাউস মিয়া কেন সর্বোচ্চ হন, ওনার চেয়ে বড় ব্যবসায়ী বাংলাদেশে নাই, আছে তো। সো এটা ওখানেই ছিল, এখন এটা এসে এখানে আমাদের সামনে প্রদর্শিত হয়েছে। বিশ্বাসযোগ্য একেবারেই না। এবং আমি বিশেষ করে আপনি জামায়াতের আমিরের যেটা বললেন, সেটাও আমি খুব সারপ্রাইজড হয়েছি। যখন তাদের ব্র্যান্ডিং কি, আমি অন্য দল, আমি স্বচ্ছতা, সৎলোকের শাসন, স্বচ্ছতার চাইতেও এটা সৎলোকের শাসন, তাদের ব্র্যান্ডিং হচ্ছে তারা করাপশনে যান না। আমি জানি না তারা এরকম একটা, এটাকে কিভাবে ডিফেন্ড করবেন, কিভাবে, মানে 30,000 টাকায় একটা মোটামুটি সাইজের বাড়ি ভাড়া করা যায় না এখন, এই পরিস্থিতি আছে। ওই কামরাঙ্গীরচরে একটা 2 রুমের বাসা ভাড়া করতে হলে 30,000 টাকা লাগে। এখন আমি আবার এটার একটা, এটা বিশ্বাসযোগ্য, এটা আমাদের কারো দ্বিমত নেই, কিন্তু এটা একটা পজিটিভ দিকের কথা আমরা বলি। আমার যতদূর মনে পড়ে সম্ভবত 8 সালেই প্রথমবার এই হলফনামার বিধান যুক্ত হয়েছিল 1/11 সরকারের সময়। এর আগে কিন্তু এই বিধানটা ছিল না। এই যে আমরা আজকে হাসাহাসি করছি, এই যে আমরা আজকে বিদ্রুপ করছি, তাচ্ছিল্য করছি, এগুলো কিন্তু ইম্প্যাক্ট আছে। এবং এখন না, আজকে যারা ইলেকশন করলেন, যদি নির্বাচিত হন, পরের হলফনামার সাথে আপনি তুলনা করতে পারবেন। সেটাই আমি আসতে চাচ্ছিলাম যে গত সরকারের সময় যারা এমপি হয়েছিল তারা প্রথমবার, আমি রনি ভাইয়ের কেসটা একটু ডিফারেন্ট কেস দিল, প্রথমবার হলফনামায় মানে প্রার্থী নমিনেশনের সময় যে হলফনামা দিয়েছে, পরের বছর কিন্তু এগুলো পত্রিকাতে রিপোর্ট হয়েছে আপনার 100, 200, 1000 গুণ পর্যন্ত বেশি। তাহলে সেই 100, 200, 1000 যেটা বেড়েছে, ওর মধ্যেও চুরি আছে, তারপরও এই গ্যাপটা তৈরি হয়েছে। এবং খেয়াল করবেন, সবাই মাছ ব্যবসায়ী ছিল, আপনার মনে থাকার কথা, মাছের খামার, রিবেট পাওয়া যেত এবং ট্যাক্স ফ্রি ছিল, সব টাকা ওখানে দেখিয়ে সবাই মাছের ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন। আমি যে কথাটা বলতে চাইছি, রনি ভাইকে 8 সালে যা করেছে, আমি মনে করি ভবিষ্যৎ বাংলাদেশ, আচ্ছা এটা আপনি দিলেন, আগে সব তদন্ত করা সম্ভব না, তাহলে নির্বাচন করা যাবে না। আফটার দ্য ইলেকশন প্রাথমিকভাবে খুব ফাস্ট ট্র্যাকে কয়েকটা র্যান্ডম, আর বাকিগুলো তদন্ত চলতে থাকুক। আপনি যদি সত্যিকার অর্থে 2-3টা ধরেন এবং এটা যদি ভেরিফাই করে ব্যবস্থা নেন, তাহলে আসলে ভবিষ্যতে যে শর্ত আছে, যদি বাংলাদেশ গণতান্ত্রিক ব্যবস্থায় যায়। যদি কেন বলছেন আপনি? যদি কেন বলছি, কারণ যদি নির্বাচনী ব্যবস্থা আবার ভেঙে পড়ে, তখন ওই হলফনামায় কার কত টাকা আছে, কি আছে, কিছু আসে যায় না, মানুষের কাছে কেউ করবে না।
যদি নির্বাচন হতে থাকে, আমি আশা করি, আমি বিশ্বাস করি বাংলাদেশ এখন সন্দেহ থেকে- আছে কোনো? না, আমার সন্দেহ নাই, এই নির্বাচন না, পরবর্তীতেও নির্বাচন হতে থাকবে, তখন আপনি দেখবেন এই প্রবণতা কমে আসবে। কারণ আপনি তো মিডিয়ার মুখ বন্ধ করবেন। আচ্ছা, নির্বাচনের পর নির্বাচন কমিশনে আপনাদের এই চ্যানেলের রিপোর্টারও গিয়ে জিজ্ঞেস করবে যে আপনারা কি হলফনামা তদন্ত করেছেন, কি পেয়েছেন। আপনারা চাইলে কোনো একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করাতে পারেন চাইলে। এই জিনিসগুলো যখন কন্টিনিউ করতে থাকবে, তখন আপনি দেখবেন এই প্রবণতা কমে আসবে। আমি মনে করি। আমরা সেই আশা তো রাখি। রনি ভাই, একটু নির্বাচনের আসলে সময়কাল হিসেবে আসলে 5 সপ্তাহ কম আছে। হলফনামার পর্ব শেষ হলো, এরপর যাচাই বাছাই এগুলো মোটামুটি চলছে। হয়তো মনোনয়নপত্র প্রত্যাহারেরও শেষ ডেট 9 তারিখের মধ্যে চলে আসবে। যে সিমটম আমরা দেখছি, মানে এটা ঐতিহাসিক যে নির্বাচনটি বলা হচ্ছে, সেটার সিমটম পাচ্ছেন? অবশ্যই এটা ঐতিহাসিক নির্বাচন হবে, এমন একটা ইতিহাস তৈরি হবে যে ইতিহাস অতীতে কখনো ছিল না, আর ভবিষ্যতে এরকম ইতিহাস হয়তো দ্বিতীয়বার হবে না। যেমন মূল ব্যাপার হলো যে প্রত্যেকবারই যেমন দেখা গেল যে একটা মুরগি ডিম পাড়ে, তো ডিম পাড়ার আগে তার একটা ভাবসাব সে দেখায় যে সেটা ডিম পাড়বে, এবং ডিম পাড়ার পরে সে 1 ঘন্টা ককর 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 করে। এটা একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। তা আমাদের দেশে নির্বাচনেরও ওইরকম একটা অবস্থা। নির্বাচনের আগে ঢাক ঢোল পিটিয়ে টেরিবল অবস্থা। নির্বাচন হচ্ছে, এটা বোঝা যায় যে কোনো উৎসব, মানে আমাদের দেশে ধরেন ঈদ, কুরবানি, বিয়ে, শাদী, জন্ম, যে উৎসবগুলো, এগুলো সাধারণত 1 দিন 2 দিন 3 দিনের বেশি সেলিব্রেট করা যায় না। কিন্তু নির্বাচন এরকম একটা অনুষ্ঠান, বিশেষ করে জাতীয় নির্বাচন, এটা নিয়ে অ্যাটলিস্ট 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সরগরম থাকে গভীর রাতে 2টা 3টা পর্যন্ত। তো এই যে একটা ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটা বাদ দিয়ে এই প্রথম পুরো জাতি ঘুমিয়ে আছে, পুরো জাতি ঘুমিয়ে আছে। এটা নিয়ে তো গ্রামগঞ্জে এরকম আলাপ আলোচনা নেই। প্রার্থীরা যেখানে যেখানে বিরোধিতা আছে, একে অপরের বিরুদ্ধে যে বিষোদ্গার করছে, আমরা এটা আবার ফেসবুকে দেখছি, ও গালিগুলো করছে, ও ওকে ভয় দেখাচ্ছে, ও ওকে এটা কাজ করছে, এই জিনিসগুলো আমরা শুনছি, কিন্তু মাঠে ময়দানে কোনো শব্দ নেই। তো এখন এটা একটা শব্দ ছাড়া যে একটা বড় নির্বাচন হতে পারে, এটা একটা নতুন ইতিহাস না, অসাধারণ একটা নতুন ইতিহাস আগামীতে বাংলাদেশে হয়ে যেতে পারে। 2 নম্বরে হলো যে ধরুন আমাদের মানে যেটা হয়, কোনো কিছু জন্ম যখন নেয়, তার জন্মেরও একটা সিমটম আছে। যেমন আপনি প্রেগন্যান্ট হলেন একটা রমণী, তো তার প্রেগন্যান্সির কতগুলো সিমটম আছে। তো বাংলাদেশের 300 সংসদ সদস্য এই মাটি থেকে এটা জন্ম নেবে। তো এটার একটা প্রেগন্যান্সি আছে না, কিন্তু সেটা একটা বেদনা নাই, সেটা একটা সিমটম নাই। হঠাৎ করে একটা শিশু উৎপন্ন হয়ে বলো যে এই আমি বের হয়ে আসছি, এটা অদ্ভুত, মানে এটা মনে হয় যেন একটা দেব শিশু, এরকম একটা দেব শিশু। তো এবার সামনে যে 300 সংসদ সদস্য হয়ে যায়, যদি এরকম কোনো বেদনা না থাকে, এরকম কোনো শব্দ না থাকে, এরকম কোনো সিমটম না হয়, এবং এই যে 300 জন সংসদ সদস্য, এদের এটা কি এরকম যে আনুষ্ঠানিক প্রচারণা তো এখনো শুরু করার সময়কালটা আসেনি, সেটার কারণে কি? না, ধরেন এখন যেভাবে চলছে ধরে নিলাম এভাবেই চলার পরে আমি যেটা বলতে চাচ্ছি যে যেই সিমটম বিহীন যদি 300 জন সংসদ সদস্য হয়, তাদেরকে আপনি বলতে পারেন যে এরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে আসছে, স্বয়ং আল্লাহ এদেরকে, এরা হলো একেবারে অলি আল্লাহ। নচেত এটা হলো কি করে? আমরা তো এদেরকে এভাবে দেখিনি। এই লোকগুলো যে নির্বাচিত হবে, এর আগে যারা এমপি হয়েছে, সংসদ সদস্য হয়েছে, তারা 4-5 বছর ধরে এলাকার মুখে মুখে ও হবে, ও 19, ও 20, এরকম এমন আমরা কেউ বলতে পারিনি। এবং যখন নির্বাচনের ফলাফল হলো, তখন আমরা খুব আশ্চর্য হয়ে গেছি, আরে সে হলো। কিন্তু এখন আপনি গিয়ে দেখেন যে বাংলাদেশে আগামীতে কে ক্ষমতায় আসবে, কে আসবে না, এটা আমরা মোটামুটি নিজেরা সিলেক্ট করে ফেলছি, 99% সিলেক্ট করে ফেলছি, এবং সেইভাবে কিন্তু রাষ্ট্র প্রোটোকল দিচ্ছে, এই করছে। এবং এই সময়ের মধ্যে আমরা কিন্তু বেশ 3 থেকে 4 বার আমরা জাতিগতভাবে সিদ্ধান্ত পরিবর্তন করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা প্রথম খুব, যাকে বলা হয়, একটা রেজিস্ট অবস্থায় থাকলাম যে এইরকম একজন মানুষ আমরা পেয়েছি, 1000 বছর এরকম মানুষ তো পাওয়া যায় না, এই মহামানবকে আমাদের 50 বছরের জন্য লাগবে। কেউ বলল না 50 বছর স্যার, আপনি 5 বছর থেকে যান। এটা নিয়ে বেশ কিছুদিন চললো। তো চলার পরে মনে হলো যে না, এর চেয়ে বরং জামাতের আমির যদি দেশের মানে আমিরুল মুমিনিন হন, আমিরুল মুসলিমিন হন, খুব ভালো হয়, ওনাকে দেখতে অনেক ভালো। তাকে নিয়ে এই বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে সবাই তাকে খুব হাইপ তৈরি করা হলো, এবং আমরা ধরে নিলাম যে জামাতের আমির ডক্টর শফিক যদি বাংলাদেশের আমিরুল মুমিনিন হন, এটা মানে এটা জান্নাতনগর হয়ে যাবে বাংলাদেশ, এখানে কোনো রকম অন্যায় অপরাধ থাকবে না। কিন্তু কতদিন পর দেখা গেলো এখানে মাজার ভাঙে, ওখানে চুল কাটে, ওখানে এই সমস্ত ঘটনাগুলো ঘটে, ফলে জামাতের বদনাম হয়ে গেল। বদনাম হওয়ার পরে এই যে
ইসলামপন্থী যে দলগুলো সব একত্র হয়েছিল, এই দ্বিতীয় যে সমীকরণটা এটা নষ্ট হয়ে গেল। তারপরে শেষে এখন পাদপীঠে চলে আসছে বিএনপি এবং জনাব তারেক রহমান সাহেব। এখন পুরো বাংলাদেশ, আজকের এই দিনে আমি যখন টকশো করছি, সারা বাংলাদেশে বিএনপির বাইরে অন্য কোনো রাজনৈতিক শক্তি দল নেই। এখন বিএনপির লোকজন বলছে তারা 260 আসন কম করে পাবেন, বড় বড় যারা রাজনীতিবিদ। আমার কাছে মনে হচ্ছে এটা বাড়তে থাকবে আগামী কয়েকদিন, এবং এটা বাড়তে বাড়তে যদি 1973-তে আওয়ামী লীগের তকদির যেভাবে আল্লাহ খুলে দিয়েছিল, ঠিক ওইভাবে যদি বিএনপির তকদির খুলে যায় এবং বিএনপি যদি 300 আসনের মধ্যে 300 আসনও পেয়ে যায়, আমি খুব বেশি আশ্চর্য হব না। এখন এই ভাইবটা আমাদের হলো কি, যে মানুষ হলো এখানে সবসময়ই একটা হাইপের বাইরে, মানে একটা স্রোতের অনুকূলে যায়। আমাদের দেশে উজানে গাঙের নাইয়া, মানে গান আছে না, উজানে আসলে কেউ দাঁড় টেনে গুণ টেনে যেতে চায় না। আমাদের দেশে হলো সবাই চায় যে ভাটির টানে, জোয়ারের টানে আমরা নৌকা দেব, বাতাস ও দক্ষিণে বাতাস থাকবে, পাল তুলে থাকবে, আর পিছনে মাঝি সে আস্তে মানে হালটা ধরে বসে থাকবে আর গান গাবে, আর নৌকা চলতে থাকবে। এটা মানুষ খুব পছন্দ করে, কিন্তু কষ্ট করে উজানে যেতে রাজি নয়। তো আমাদের এই যে বেশিরভাগ মানুষ এখন বাংলাদেশে যে হাইপ চলছে, সেখানে সবাই মনে করছে যে তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হন, উনি ইউরোপে থেকে এসছেন, 17 বছর ইউরোপে থেকে আছেন, ইংল্যান্ডের কত রাজা দেখেছেন, বাদশা দেখেছেন, ফলে তার যে চিন্তা চেতনা, এটাকে যদি একটা গণতন্ত্রের মডেল আনা যায়, এইখানে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বানাতে হয়, জাহাঙ্গীরনগরকে যদি ক্যামব্রিজ বানাতে হয়, তাহলে তো এটা তারেক রহমান সাহেবের দ্বারাই সম্ভব, বিকজ উনি ওই দেশে থেকে আসছেন 17টি বছর। তারপরে উনি ওখানে বসে অনেক ভদ্রতা শিখেছেন, নম্রতা শিখেছেন, ড্রেস কোড, হাঁটা, এবং দেখেন আপনি কিছু দালাল ওনাকে পা ধরে সালাম করতে চেয়েছিল, উনি ওগুলো তাড়িয়ে দিয়েছেন যে আমাকে সালাম করার দরকার নেই। এটা বাংলাদেশে কিন্তু হয় না। আমাদের বাংলাদেশের নেতারা করে কি, কেউ যদি সালাম করতে চায় পা দুটো আরও আগায় দেয় যে আরও একটু সালাম কর, আরও একটু সালাম কর। তো এই জায়গাতে তারপরে উনি ওই মঞ্চে উঠলেন, সবাই মঞ্চে বড় চেয়ারটাতে বসে, উনি ওইগুলো বাদ দিয়ে একটা প্লাস্টিকের চেয়ারে বসেন। মানুষ এগুলো খুব খাচ্ছে যে আমরা তো এরকম একজন নেতার জন্য বসে আছি, যে নেতা বড় সিংহাসনে বসবে না, কাঠের চেয়ারে বসবে। অন্য নেতারা দেখেন, আসিফ নজরুল সাহেব ওই একটা অনুষ্ঠানে গেছেন, জানাজার নামাজে গেছেন তিনি কোটটাই পরে, হ্যাঁ কোটটাই পরে, কিন্তু তারেক রহমান সাহেব কোটটাই পরে যায় না, তিনি তার সাধারণভাবে গেছেন। মানুষ এটা পছন্দ করছে। তো এই যে এখন বিএনপিকে কেন্দ্র করে, তারপরে তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে যে ভাইবটা চলছে, এটা যদি এইভাবে চলতে থাকে, তাহলে মানে ওই যে 73-তে আওয়ামী লীগের যে একটা ফলাফল হয়েছিল, ওইরকম একটা ফলাফল হয়তো তাদের জন্য অপেক্ষা করছে। আমি যাইবে একটু যে হলফনামার প্রসঙ্গ, দিন শেষে তো নির্বাচনের প্রসঙ্গ। আপনি গতকাল একটা ভিডিও আপনি দেখেছেন নিশ্চয়ই, যে শায়েস্তাগঞ্জের একজন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক পরিচয় দিয়ে উনি লাইভেই বলেছেন, এটা আমরা ভিডিওটা দেখেছি, যে থানা পুড়িয়ে দিয়েছে, ওসি পুড়িয়ে দেয়া, জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং পুলিশ খুব মনোযোগ দিয়ে এগুলো শুনছিল, হজম করছিল। এবং একই সাথে একটা আজকে আপডেট হচ্ছে যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পরে সাথে সাথে আবার সেই থানা ঘেরাও করা হয়েছে, এবং শাহবাগেও এখন বিক্ষোভ হচ্ছে, যে সেখানে প্রশ্নটা হচ্ছে আমার ভাই গ্রেপ্তার কেন, ইন্টারিম জবাব দে, এই স্লোগানটা দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এটি একটি থানার চিত্র, এইরকম শত শত থানা বা এই ধরনের অনেক পরিস্থিতি নির্বাচনের সময় তৈরি হতে পারে কিনা? এরকম পরিস্থিতি তৈরি হবে বলে আমি মনে করি না। তবে এই প্রসঙ্গ যেটা বললেন, এটা খুব বিস্তারিত না বলে একটা কথা বলে রাখা ভালো। 5 আগস্ট এবং পরবর্তী সময়ে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো বিচারের প্রশ্নে সরকার একটা ইনডেমনিটি আছে। সেই ইনডেমনিটিটার যৌক্তিকতা বা এটা ভুল কি সঠিক, সেই আলাপ চলতেই পারে। এবং গণ-অভ্যুত্থান পরবর্তী সময় সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটে, এগুলোর সাফাই গাওয়ার ব্যাপার না, কিন্তু উনি যেইভাবে থানায় এগুলো বলেছেন, এটা মানে আমার কাছে ব্যক্তিগত, উনি নিজেও পরে রিয়েলাইজ করেছেন, করে উনি ওইটাকে একটু সফটার করার চেষ্টা করেছিলেন। তো আমি আসলে নিজেও খুব নিশ্চিত নই যে এই ব্যাপারগুলোতে কি ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এগুলো খুব টিপিক্যাল ফৌজদারি অপরাধও না, এগুলো টিপিক্যাল না বলছি, এগুলো ফৌজদারি অপরাধ বলতে পারেন কিন্তু টিপিক্যাল না। কিন্তু নির্বাচনের সময় এই ধরনের ঘটনা ঘটবে বলে আমার মনে হয় না। 2-3টা কারণ। কিসে আপনাকে এত আশ্বস্ত করছে যে এই ধরনের যে মবিংটা হবে না, এত বেশি হবে না? আমি সেই জায়গাটায় আসছি কেন, মানে মবিং করার প্রধান সক্ষমতা, আমি যদি সরাসরি বলি, বিএনপির আছে। এই যে আপনি এখন এই ব্যাপারে দেখছেন যারা করছেন, আপনি কি মনে করবেন যে এনসিপির কারো সমস্যা হলে তারা গিয়ে মব করে ফেলবে? হবে না, কারণ মাঠে তখন বিএনপিও থাকবে, মানে পুরো ক্ষেত্রে। আর এই সক্ষমতাটা সবচেয়ে বেশি থাকবে বিএনপির। এখন আমি যেটা, আমার যুক্তি বলে,
রনি ভাই যেটা বললেন যে বিএনপি খুবই বড় একটা বিজয়ের দ্বার প্রান্তে আছে আমি মনে করি। এভাবে বলা ঠিক না, তারপরও আমি বলে ফেলতে চাই, যেহেতু আমরা পলিটিক্যালি এটাকে অ্যানালাইজ করতে চাইছি। তাদের প্রস্তুতি ছিল, সব কিছু চলছে। বেগম খালেদা জিয়া চলে যাওয়াটারও একটা ইম্প্যাক্ট ইলেকশনে পড়বে বলে আমি মনে করি। 1984 সালে যখন ইন্দিরা গান্ধী অ্যাসাসিনেশনের শিকার হন, তারপরের নির্বাচনে কংগ্রেস তাদের ইতিহাসের সর্বোচ্চ ভালো রেজাল্ট করেছিল। বেগম খালেদা জিয়ারও খুব স্বাভাবিক মৃত্যু দেখা যায় চোখে, কিন্তু এটা ঠিক খুব স্বাভাবিক মৃত্যু ছিল না। তার উপরে যেভাবে টর্চার হয়েছে, তাকে জেলে রাখা, তাকে চিকিৎসা বঞ্চিত করা বা স্লো পয়জনিংয়ের এক ধরনের ঔষধের মাধ্যমেও অভিযোগ আছে। তো ওই ধরনের একটা ইমেজ তারও আছে। তো সব কিছু মিলে বিএনপি খুব বড় একটা জয়ের দ্বার প্রান্তে বলে আমি মনে করি। আগে যেটা যত বড় ছিল এটা আরও বেড়েছে। এখন এই জিনিসটাকে বিতর্কিত না করার সর্বোচ্চ চেষ্টা বিএনপি করবে। এবং জনাব তারেক রহমান এখন দেশে আছে, যেহেতু উনি দেশে আছেন, ওনার দিক থেকে ওনার দলের প্রতি এই শক্ত ইয়েটাতে থাকা দরকার আছে। আর ওনার নিষেধাজ্ঞা বা ওনার সতর্ক বার্তা দল শুনবে, দলের প্রায় সবাই শুনবে। তার প্রধান কারণ হচ্ছে এটা, ইতিহাসে এই প্রথম একটা ফেয়ার নির্বাচনে। এখন এখানে আওয়ামী লীগ আসে নাই, আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না, তার এই যেহেতু কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, সেটা সরিয়ে রেখে নির্বাচনটা ফেয়ার হবে। এবং একটা ফেয়ার নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে ফেয়ার নির্বাচনগুলোতে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারতেন না কে জিতবে। অনেকে জামাত সম্পর্কে একটা হাইপ তোলার চেষ্টা করছে, এখন এনসিপির সাথে জোট হয়ে তারা নাকি 151-53 পার্টনার হয়ে যেতে পারে। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। আমার মনেই হয় না এটা। খুব বেশি পেলেও কত সিট পাবে, তেমন কিছু না। তো ফলে যে দলটা ক্ষমতায় আসবে মোটামুটি নিশ্চিত হচ্ছে, তার দলেরই নেতারা যারা ওখানে এই ধরনের ঝামেলা করতে চাইবে হাইকমান্ডের অবাধ্য হয়ে, সে কিন্তু ঝুঁকি বোধ করবে। এবং আপনি খেয়াল করবেন, এই কারণেই বিএনপির খুব বেশি স্বতন্ত্র প্রার্থী কিন্তু হয়নি, অথচ 3 বার ইলেকশন হয় নাই, প্রচুর ক্যান্ডিডেট জমে গেছে। আপনি তো বহিষ্কার করা হয় 9 জন, আপনি বলছি আপনি তো 3 বার ইলেকশন হয় নাই, কত ক্যান্ডিডেট জমে গেছে, কিন্তু অনেক বেশি স্বতন্ত্র হয়নি কেন? কারণ সম্ভবত এটা তারা মনে করছেন দল তো ক্ষমতায় আসছেই, আমি সামহাও কোনো না কোনো ভাবে ইনভলভড হতে পারবো। আর দল যদি আমার উপরে, তখন সরকার চাপ তৈরির চেষ্টা করে, আমার তো বিপদ হবে। তো সেই কারণে আমি মনে করি আইন শৃঙ্খলার অবস্থা খুব বেশি খারাপ কিছু হবে না। তবে হ্যাঁ, আমি এটাও মানি, ডক্টর ইউনূস যেমন বলছেন যে ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে, সরি, হবে না। বাংলাদেশের এই নির্বাচনটা মোটামুটি সংঘাতপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। শ্রেষ্ঠতম তো হবে না, তবে আবার এটাও মনে করি না যে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। নির্বাচন মোটা দাগে গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। মানে ভাই, আপনারা দুজনে মোটামুটি এক ধরনের ইলেকশনের, যদিও আরো 38-39 দিন আছে, আপনারা দুজনে মোটামুটি একটা এস্টিমেশন বা রায় দিয়েছেন যে একটা, আপনি তো 300 বলেছেন, উনি আরো বেশি বলেছে। এটি একটি জায়গা, এটা আপনারা আপনাদের ব্যক্তিগত মতামতে দিয়েছেন, হয়তো যুক্তির ভিত্তিতে দিয়েছেন। কিন্তু প্রশ্নটি হচ্ছে, আমরা যে জরিপগুলো দেখছি, জরিপের তথ্য আপনি যদি আমলে না নেন, বা মাঠে ময়দানে যেই মানে অন্য দলগুলোরও বা অন্য জোটেরও যেই একটা প্রদর্শন দেখছি, তাহলে এই প্রদর্শনীটা তো পুরোটাই বাবেল নাকি? অবশ্যই। মানে এখানে হয় কি, যে আমাদের দেশে যে সংবাদপত্রগুলো বা বিদেশি যে বা দেশি জরিপ সংস্থাগুলো যে জরিপ করে, এটার উপর ভিত্তি করে রাজনীতি আমাদের দেশে হয়। জরিপটা বাদই দিলাম, কিন্তু মাঠের যে উপস্থিতি দেখছি, ওই মাঠের উপস্থিতিটাও একই অবস্থা। মাঠের উপস্থিতি হলো কি, সেই ইউনিয়ন নির্বাচন বলেন, জাতীয় সংসদ নির্বাচন বলেন, আমাদের নির্বাচনের মাঠে পান এবং বিড়ি টিল নাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। চা, হ্যাঁ, চাটা হয়তো সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু দেখা গেল যে অনেক প্রার্থী দেখা গেল যে পকেটে সেই এলাকাতে, যেমন আপনার উত্তরবঙ্গে সুলতানি বিড়ি, তারপর দক্ষিণবঙ্গে কারিগর বিড়ি, তারপরে কোনো কোনো জায়গাতে আছে আকিজ বিড়ি এই অঞ্চলে। তো এই গরিব মানুষ, আপনি তাদেরকে যদি 1 প্যাকেট বিড়ি দেন, ভীষণ রকম সম্মানিত বোধ করে যে এরকম 1 প্যাকেট বিড়ি না। এবং সে ওই ভোটের আগের রাতে এরকম 2-3 প্যাকেট বিড়ি পাওয়ার পরে সে দেখা গেল তার সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলে ভোটের মাঠে। তো কাজে এখানে ও জরিপে হয়তো সে বলে ফেলছে যে আজকে আমি গণেশকে ভোট দেবো, কিন্তু বিড়ি পাওয়ার পরে সে বললো যে আমি গণেশকে দেবো না, আমি টিপুকে ভোট দেবো। চেষ্টাটা কথার কথা। 2 নম্বর হলো যে আমাদের এখানে এই বছর যেটা খুব আনপ্রেডিক্ট হবে, এই প্রথম একটা বিরাট অংশ যারা জীবনে ভোট দেয়নি, নতুন ভোটারদের ব্যাপারে আপনি মানে 2000 যারা আছে, এই ভোটারদের ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না। এখন এটাকে আপনি জেএনজি বলেন বা এটাকে নতুন ভোটার বলেন, যারা আলটিমেটলি যদি 15 ফার্স্ট ভোটার, যারা ফার্স্ট ভোটার, তা 2014 সনে যদি কারো বয়স 16 বছর হয়ে থাকে 2014 সনে, সেটা ভোট দিতে পারেনি, 18 বছর হয়ে থাকে বা 20 বছর হয়ে থাকে, তা তার সঙ্গে আরও 15 বছর যোগ করেন, তাহলে 35 বছর প্রথম ভোটার।
অর্থাৎ এরকম আপনি 18 বছর থেকে 35 বছর 3 পর্যন্ত কোটি প্লাস লোক আছে। রাইট। এখন এই যে যারা আছে এর মধ্যে কিন্তু দেখেন 35 বছরে আমাদের দেশে এখন এরকম একটা সময় হয়ে গেছে, এরা অনেকে কর্পোরেট বস হয়ে গেছে। অ্যাট দ্য এজ অফ 35 ইয়ার্স তাদের এরকম অনেক এক্সিকিউটিভ হয়ে গেছে, গ্রামের প্রান্তিক লেভেল থেকে আসছে, কিন্তু এসে একটা গার্মেন্টস কোম্পানির মালিক হয়ে গেছে, একটা আইটি কোম্পানির মালিক হয়ে গেছে, তার কোম্পানিতে সেই হাজার হাজার লোক চাকরি করছে, এরকম এক্সিকিউটিভও আছে, এবং সে প্রথম ভোট দিতে যাচ্ছে। ফলে সে শুধু নিজে ভোটার নয়, সে একই সঙ্গে হাজার হাজার মানুষকে ইনফ্লুয়েন্স করার মতো তার ফাইন্যান্সিয়াল কথা আছে। এখন এই যে টোটাল আপনি যে বললেন যে 3 কোটি ভোটার, ধরে নিলাম এই 3 কোটি ভোটার, এরা যে সাইকোলজিক্যালি কি সিদ্ধান্ত, এটা আপনার প্রেডিকশনে যেটা বলেছেন সেটা আউট অফ এটা ইমাজিনেশন, আমরা কেউ এটা প্রেডিকশন করতে পারছি না, এটা হলো রিয়ালিটি, কেউ পারছি না। অন্যদিকে যেটা আছে নারী ভোটার, নারী ভোটার, এখন নারী ভোটাররা আমি ট্রেডিশনালি যেভাবে দেখেছি, নারী ভোটাররা করে কি, যে সমস্ত প্রার্থী দেখতে একটু সুন্দর, নম্র, ভদ্র, কথাবার্তা বলে, মানে খুব অ্যারোগ্যান্ট না, তাদেরকে ভোটটা দেয় নারীরা, এরা অ্যারোগ্যান্টই করে না। এমনও দেখা গেছে যে হাজব্যান্ড সে আওয়ামী লীগ করে, কিন্তু মহিলা দেখা গেল যে এরকম নম্র ভদ্র বিএনপির প্রার্থী, তাকে দেখে তার পছন্দ হয়েছে, সে আস্তে গোপনে গিয়ে সিলটা দিয়ে আসে। তো এইবার এই নারী ভোটারদের ক্ষেত্রেও মানে এটা একটা অনিশ্চয়তা যে এই ভোটটা আসলে কোন দিকে যাবে, এটা আনপ্রেডিক্টেবল অন্য যে কোনো সময় আসছে। আর এবার বলা হচ্ছে যে মানে ধরেন মুসলিম কমিউনিটির এই সকল ভোট ইসলাম ধর্মের ব্যানারে যে সকল ভোট এক বাক্সে, সেই এটা একেবারে জিরো, এটা হবেই না, এটা হবে না। এই কারণে হলো কি, শুনেন, আমাদের বাংলাদেশে যদি ধর্মভিত্তিক রাজনীতিতে ভোট কাউন্ট হতো, তাহলে বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী থাকতেন আট্রসি হুজুরের ছেলে মোস্তফা আমির ফয়সাল সাহেব। বিশ্বাস করেন, দরবার ভিত্তিক এখনো আট্রসির চাইতে বড় কোনো সংগঠন বাংলাদেশে নেই, কোনো নেই। কিন্তু দেখা গেল কি, সেই যে আট্রসিতে 2 কোটি লোক, তাদের শুধু ওরসের যে আট্রসির ওরসে প্রতি বছর এখন পর্যন্ত 2 কোটি, আমার বাড়ির পাশের আমি চিনি, 2 কোটি লোক সেখানে 4 দিন 5 দিন বসে সেখানে নিয়মিত যায়, এবং তারা তাদের পীরের জন্য অন্তঃপ্রাণ। কিন্তু দেখা গেল যে ভোটের রাজনীতিতে তারা কখনো আসে, ইভেন আপনি দেখেন চরমোনাই। একটা ব্রেক নিয়ে এসে ভোটের রাজনীতির আলাপ আমরা আরো শুনবো। দর্শক, রোড টু জেরুজালেম প্রেজেন্টস রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই, দুইটাই বিপজ্জনক। তো কোন রোড কিনবো? কেন, জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জেরুজালেম প্রেজেন্টস রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় কতটা বিশ্বাসযোগ্য হলফনামা। আবারও একটু আমি শুনতে চাই ডাক্তার জাহিদুর রহমান, যে আমাদের আরপিও অনুসারে আসলে হলফনামায় ভুল তথ্য দিলে প্রার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, জেল জরিমানা তো আছে, প্রার্থিতা বাতিলের মতো বিষয় আছে। প্রশ্নটি হচ্ছে আসলে খতিয়ে দেখে কিনা। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও আমি বিবিসির যদি স্টোরিটা দেখেন, তারা বলেছিল যে তারা এইবার পুরনো বৃত্ত থেকে বেরিয়ে আসবে, যে আগের সময়কালে নির্বাচন কমিশন কোনো মতে দায়সারা এগুলোকে জাস্ট নিয়ম রক্ষা হিসেবে দেখতো। এইবারও তো আমরা আসলে নতুন বন্দোবস্তর নামে যেটা দেখলাম নির্বাচন কমিশনে, এই একই তো ঘটনা। একই ঘটনা এখন পর্যন্ত না, পুরনো বন্দোবস্ত প্রার্থীদের ক্ষেত্রে হয়েছে, এটা ফ্যাক্ট। কিন্তু মানে প্রার্থীরা যা করতেন তাই করলেন। এখন নির্বাচন কমিশন নতুন কিছু করছে কিনা, আচ্ছা যা করতে যাচ্ছেন এটাও নতুন না, এটা আগেও আইনে ছিল, এখন ব্যর্থ হয়েছে। এটা এমন না যে আমরা নতুন করে বলছি এটা, কারণ আপনি হলফনামা চেয়েছেন, এই কারণে আপনি এটাকে ভেরিফাই করতে চান। একটা উদাহরণ দেয়, 24 সালে একজনের হলফনামা নিয়ে প্রচুর কথা হলো না, সাবেক ভূমি প্রতিমন্ত্রী না মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কয়েকশো ফ্ল্যাট ওনার আছে, ওইটা ওনার হলফনামা ছিল না, এটাও নির্বাচন কমিশন খুঁজে বের করতে পারেনি, ওইটা টিআইবি জানানোর পর ওইটা নিয়ে কথাবার্তা হয়েছে। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই কাজটা আসলে করা উচিত। আমি ওই যে বললাম যে ভবিষ্যতে নির্বাচন কমিশনকে চাপের ওপরে রাখতে হবে, এবং আপনার মানে ফোর্থ স্টেট মিডিয়াকে কেন বলেন, সংবাদপত্র ছিল আগে, এখন ইন জেনারেল অল দ্য মিডিয়া ইলেকট্রনিক, তাদেরকে ইনভেস্টিগেট তো 2-4টা করা দরকার আছে, করে এই চাপগুলো তৈরি করা দরকার। আমি মনে করি সেটাই হওয়া উচিত। আর নির্বাচন কমিশন একটা স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, আমরা
তো আসলে কোনো একটা সময় আমরা তত্ত্বাবধায়ক সরকার থেকে বেরিয়েও যাব, আমাদের এটার জন্য এটা এখন এসেনশিয়াল, তখন তো নির্বাচন কমিশন সবকিছু করবে এবং তার মতো করে এই কাজগুলো করা উচিত হবে। সো আমরা এই শোরগোলটা চালাবো, এভাবেই কাজ হয়, ধাপে ধাপে হয়। আরেকটা প্রসঙ্গ যেটা রনি ভাই একটু তুলেছেন আর কি, যে আপনিও মোটামুটি আপনার প্রেডিকশনও তাই দেখলাম যে একটা বিএনপি ঐতিহাসিক জয়ের দ্বার প্রান্তে। তো আমি এইটুকু থেকে আলোচনার একটু নেই, ঐতিহাসিক জয়ের এটা তো বিএনপির জন্য কি খুব মানে স্বস্তিকর হবে যদি, নাকি একটা লোডেড প্রেশার থাকবে? বিএনপির জন্য একরকম স্বস্তিকর হতে পারে, কোনো দল সবচেয়ে বেশি যত বেশি সম্ভব জিততে চাইতে পারে, কিন্তু আমাদের জন্য এটা খুব খারাপ কথা, মানে ব্রুট মেজরিটি, এটা ব্রুট মেজরিটি। এবং আমি আরেকটা অনুমান যদি এভাবে করি, সম্ভাবনা আছে বিএনপি তার পরের নির্বাচনটাও জিতবে, সেই ক্ষেত্রে সিট অনেক কমে যাবে, কিন্তু জেনারেল মেজরিটি যে 151 সিট পরের নির্বাচন মানে হচ্ছে 26-31 151 সিট, সেটা পাওয়া তার জন্য সম্ভব হয়ে যেতে পারে। এতে বিপদটা কোথায় জানেন? গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন ডেট্রেন্ট হিসেবে কাজ করে, আপনার চরিত্র বেশি নষ্ট হতে দেয় না। কারণ কি? কারণ সে জানে আমি তো নির্বাচনে হেরে যেতে পারি, আমি যদি নির্বাচনে হেরে যাই তাহলে এটা একটা কনসিকুয়েন্স, আর আমি যদি এই খারাপ কাজ করি তাহলে আমি নির্বাচনে হেরে যেতে পারি। এটাই আপনাকে আসলে মানে লাইনে রাখে। আমি একদম সোজাসাপটা ওই সেই বিখ্যাত অমর্ত্য সেনের দুর্ভিক্ষের যে তত্ত্ব, উনি খুব সিম্পল একটা কথা বলেছেন, যে উদাহরণ দিয়ে দেখিয়েছেন আফ্রিকার অনেক ধনী পার ক্যাপিটা ইনকামের দিক থেকে ধনী দেশে দুর্ভিক্ষ হয়েছে, ইন্ডিয়া পার ক্যাপিটা ইনকামে অনেক নিচু হওয়ার পরও স্বাধীনতার পর দুর্ভিক্ষ হয় নাই। বলছে একটা গণতান্ত্রিক দেশ এবং ফাংশনিং যদি মিডিয়া থাকে, কি হয়? দুর্ভিক্ষ হয়েছে, ওখানে নিউজ হয়ে গেছে, ইনফরমেশন, সরকারের যদি খাদ্যের অভাবে দুর্ভিক্ষ হয় নাই, ইনফরমেশন ডিসেমিনেশনের চ্যানেল ব্লক থাকার কারণে দুর্ভিক্ষ হয়েছে। ডেমোক্রেটিক ইয়েতে কেন হয় না? অমর্ত্য বলছেন সরকারের যদি ইচ্ছা নাও থাকে, তাকে তো পরবর্তী নির্বাচনে জিততে হবে, সে তাড়াতাড়ি ওখানে খাবার নিয়ে গিয়ে হাজির হয়। তো এখন যদি এরকম দাঁড়ায় যে আপনি নির্বাচনে জিতেই যাচ্ছেন, তাহলে আস্তে আস্তে আপনার চরিত্র নষ্ট হবে। এটা ভালো, এটা বিএনপির জন্য ভালো হতে পারে, এটা জনগণের জন্য কোনো ভালো খবর না। আপনি যদি ফেয়ার নির্বাচনেও একটার পর একটা জিততে থাকেন, পশ্চিমবঙ্গে মানে ওদের বাম দল সিপিআই যখন সিপিআইএম অর আই ফরগট, যে হোক, যখন জিতলো একটার পর একটা পর্যায়ে এমন পরিস্থিতি হলো তাদের, এত অপশাসনে ছেয়ে গেল, সেই সিপিআইএম এর অবস্থা এখন দেখুন প্রায় উবে গেছে। এর মধ্যে জনগণ খারাপ থাকতে শুরু করলো। তারা তো ফেয়ার নির্বাচনে জিতেছে, তারা তো 30-35 পর্যন্ত ছিল, তারা তো খারাপ চুরি করে জিতে নাই। এটা ভালো হয় না। আপনার ভীতিটা থাকতে হবে যে আমি নির্বাচনে হেরে যেতে পারি, এটাই জনগণকে ভালো রাখবে। ঐতিহাসিক জয়ের যে দ্বার প্রান্তে আপনি অনুমান করছেন, সেই জয়টা বিএনপির জন্য আসলে একটা মানে ডাবল এজ সোর্ড, দুদিকেই কাটবে। একদম তাই। রনি ভাই, আমরা কয়েকদিন আগে দেখেছি জামায়াতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন, ওনার শোক সন্তপ্ত পরিবারকে আরও একবার শোক মানে সমবেদনা জানাতে গেছেন, এবং সেখানে উনি একটা কথা বলেছেন যে আমরা নির্বাচনের পর সরকার গঠনের আগে আরও একবার বসবো। তো এটা অনেকে গণমাধ্যমেও রিপোর্ট হয়েছে, যেটা জাতীয় সরকারের একটা ওনারা হয়তো চাইতে পারে। এই থিওরিগুলো ঘুরছে আর কি, আপনিও নিশ্চয়ই দেখেছেন। তো এই ধরনের কোনো সম্ভাবনা আছে নাকি? হতে পারে, রাজনীতি তো শেষ বলে কোনো কথা নেই এখানে। মানে আপনি একদিকে বলছেন 300 আসনে জয়েরও সম্ভাবনা বিএনপির আছে, তো যে দল 300 আসনে জিতবে সে আবার এই ফর্মুলাতে যেতে পারে কিনা? মানুষ যখন খুব অপ্রত্যাশিতভাবে কোনো কিছু পেয়ে যায়, তারপরে খুব বেশি পেয়ে যায়, তখন মানুষ খুব উদার হয়ে যায়, ভীষণ রকম উদার হয়ে যায়। দেখুন আপনার এখন টার্গেট আছে যে আপনি 1 লাখ টাকা হলে আপনি খুব খুশি, ভীষণ রকম খুশি, মাসে 1 কোটি পেয়ে গেছে আমি হয়তো। হ্যাঁ, কিন্তু আপনি 1 কোটি টাকা পেয়ে গেছেন। তো যখন আপনি 1 কোটি টাকা পেয়েছেন, একজন ভিক্ষুক আপনার কাছে আসছে, নর্মালি আপনি 5 টাকার বেশি ভিক্ষা দেন, 2000 টাকা 5000 টাকা, 2000 টাকা, আপনি 1 লাখ টাকার একটা বান্ডিল দিয়ে দিতে পারেন, ডাজ নট ম্যাটার। এখন বিএনপির যারা লোকজন আছেন, তারা এই 16-17 বছর যাবত এত জুলুম, অত্যাচার, নির্যাতন ভোগ করে তারা এই পৃথিবী সম্পর্কে তাদের একটা খুব বিরূপ ধারণা হয়ে গেছিল। অনেকে চিন্তা করছিল যে এই পৃথিবীতে এত আঙ্গুর, এত কমলা, এত বেদানা, এগুলো সবই কি আওয়ামী লীগের জন্য? আমাদের ভাগে কি এগুলো হবে না? কমলার রং কেন কমলা হয়, বেদানার মধ্যে কেন দানা থাকে, এগুলো নিয়ে তারা যখন চিন্তা ভাবনা করছে, তখন আকাশ থেকে আবাবিল পাখি যেভাবে একটা বিজয় আনে, এইভাবে মানে আমাদের দেশে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল। ফ্যাক্ট হলো হয়ে যে এই গণ অভ্যুত্থানটা সত্যিকার অর্থে বাংলাদেশের ইতিহাসে 100 বছর ধরে যখন একটা মাচ্ছান্যায় ছিল, ঠিক সেই সময়টাতে জনগণ একটা বিপ্লব করেছিল। বিপ্লব করে
গোপালকে, পাল বংশের রাজা গোপালকে তারা রাজা নির্বাচিত করেছিল। তো ওই রকম আসলে একটা রেভলিউশন হয়েছে, যে রেভলিউশনটা আমাদের এখানে রিয়েলি দেয়ার ওয়াজ নো মাস্টার মাইন্ড, দেয়ার ওয়াজ নো ম্যাটিকুলাস ডিজাইন। এখানে মেহনতি মানুষ থেকে শুরু করে যে যার অবস্থান থেকে আগস্ট মাসের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত অ্যাক্ট করেছে, রিয়্যাক্ট করেছে। যেখানে রিয়াকশন দরকার, প্রত্যেকটা মানুষ, 18 কোটি মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে অ্যাক্ট করেছে, মানে কিছু করেছে অথবা রিয়্যাক্ট করেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যারা সরকারে এসছে, রাষ্ট্র পরিচালনা আসছে, রাজনৈতিক নেতৃত্ব আসছে, তারা চিন্তা করলো যে আরে আমরা যে ক্ষমতাটা পেলাম এটা একটা লটারির মতো আমাদের হাতে চলে আসছে, এখন তো কিছুটা বলা দরকার। তখন তারা অনেকগুলো শব্দ বের করলো, কেউ বললো এটা ম্যাটিকুলাস, কেউ বললো মাস্টার মাইন্ড, কেউ বললো আরও অনেক কিছু কথাবার্তা বললো, কিন্তু তারা হ্যাপি হতে পারছে না। তারা মনে করছে যে বোধহয় লোকজন বিশ্বাস করছে না। তো বিশ্বাস না করার কারণে যে লোক কখনো কারোর সাথে কোলাকুলি করে নাই সেও কোলাকুলি করা শুরু করলো, যে লোক কখনো কাউকে চুম্বন করে নাই সে জোরে জোরে মানুষকে জোরের চুমা দেওয়া শুরু করে দিয়ে দিল। অদ্ভুত একটা অবস্থা। মানে আপনি যখন বেহিসাবি কোনো কিছু পেয়ে যান, খুব খুশি, অল অ্যান্ড সাডেন আপনি দেখা গেল যে আপনি স্বপ্নের রাজা সে পেয়ে গেছেন, একটা নারী স্বপ্নে দেখে সে হলিউডের। তার মানে হচ্ছে যে মানে এই আপনি মানে এই জাতীয় সরকারের এই সম্ভাবনাটা দেখেন। মানে ওটা বললাম কি, ধরেন বিএনপি 300 আসন পেয়ে গেছে, পাওয়ার পর তো সে খুব উদার হয়ে গেল। এই যে এই সময়টাতে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে অন্যান্য যারা আছেন তারা যেভাবে খুব উদার হয়ে গেছিলেন, তো বিএনপি এইভাবে নির্বাচনে 300 আসন জয়লাভ করার খুব উদার হয়ে গেল। উদার হওয়ার পরে সেখানে ডক্টর শফিক গিয়া বললেন যে ভাই সাহেব, আমি তো আপনার জন্য দোয়া করেছি আল্লাহর কাছে, এই দেখেন আমার তসবিহ, আমি মক্কা শরীফে গেছি, দোয়া করেছি, আমাদের শত শত মানুষ এত কিছু করেছে, এই এতজন কোরআনের হাফেজ আপনার জন্য দোয়া করেছে, আল্লাহর পক্ষ থেকে বরকত আসছে, আসেন আমরা ভাগাভাগি করে করি। এটা কি মানে আপনি তো এগুলো কাল্পনিক জায়গা থেকে বলছেন নাকি এগুলোর বাস্তবের সাথে কোনো কানেকশন আমি তো আছে? গত 15 মাসে বাংলাদেশে যা কিছু ঘটছে এরকম অসংখ্য ঘটনা ঘটছে। আপনি বলেন তো, এখানে যারা নমিনেশন পেয়েছে বিএনপির, এখন এমপি হিসেবে এদের মনোনয়ন পাওয়া উচিত। এই যারা উপদেষ্টা হয়েছে কয়জনকে আপনি বলেন তো যে এই ন্যাশনাল পলিটিক্সে এদের কি কন্ট্রিবিউশন আছে যে এরা মন্ত্রী পদমর্যাদায় ফ্ল্যাগ উড়ে এইভাবে চলবে? সব কিছু স্বপ্নের চেয়ে বড় হয়েছে না? আমরা ছোটকালে মানে যার স্বপ্ন দেখতে পারিনি, আজ বাংলাদেশে ধরেন মাহফুজ একজন ফুল মিনিস্টার হলেন, আপনি বাংলাদেশের জাতীয় নেতা সার্জিস আলম, বাংলাদেশের জাতীয় নেতা কিসের তুফাইল আহমেদ, কিসের আমির, তার চেয়ে মানে অন্যান্য যারা তরুণদের নাহিদ ইসলাম থেকে শুরু করে এই জাতীয় নেতা, এ কি আমরা জীবনে কখনো কল্পনা করেছি? বাট আমাদের ঘটনাতেই ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমাদের সেই বড় বড় ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে বড় বড় যে অবস্থা, মানে এখন ক্যান্টনমেন্ট ভাঙতে পারে বাংলাদেশ, এই কথা আমরা কি কল্পনা করেছি? এই যে দেখেন একটা বাচ্চা ছিল, ওর তো ঠিক মতো মোচ উঠে নাই, যে ছেলেটা একটা ওসি, আমার এখন ওসি দেখলে ভয় লাগে, বিশ্বাস করেন। নাও আই এম রানিং অ্যাবাউট 60, আমাকে যদি কোনো একদিন ওসি সাহেব গাড়ি থামায় বলে যে রনি সাহেব দাঁড়ান, আপনাকে একটা সালাম দেবো, বিশ্বাস করেন আমার তলপেটের মধ্যে নাভির গোড়ায় চিনচিন করে ওঠে এখন পর্যন্ত। আমি পুলিশকে এত ভয় পাই। কিন্তু জেনারেশনটা কি চেঞ্জ হয়ে গেছে, সে থানায় বসে পায়ের উপর পা তুলে, ওর মোচও ওঠে নাই ঠিক মতো, দাড়ি ওঠে নাই, সে বলতেছে আমি পুলিশ পোড়ায় মারছি, আমি এই থানা আক্রমণ জ্বালিয়ে ফেলেছি। তো আপনি চিন্তা করেন যে মানুষের মানে কাল্পনিকতাটা এবং কোন জায়গাতে চলে গেছে। তো সেখানে আগামী নির্বাচনের পরে জাতীয় সরকারের সময় যে কি রসায়ন হবে, এখানে কি কেমিস্ট্রি হবে, কি ফিজিক্স হবে, কি ম্যাথমেটিক্স হবে, কি এখানে মানে রক্তের যে হিমোগ্লোবিন কিভাবে এখানে পরিবর্তন হয়ে যাবে, এটা আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। এটা সময় না আসা পর্যন্ত আমি সবকিছু সম্ভব। নির্বাচন ঘিরে আরেকটি প্রসঙ্গ একটু শুনতে চাই, সেটা হচ্ছে আন্তর্জাতিক প্রসঙ্গগুলো যদি আপনি দেখেন, এখানে তো আমাদের এই রাজনীতির বিশ্লেষণের সময় আমাদের রিজিওনাল পলিটিক্সটাও আসে। আপনি দেখেছেন অনেকখানি প্রোটোকল ভেঙেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসছেন। আমি কয়েকটা নিউজও দেখলাম যে আমি জানি না অথেন্টিক কিনা, যে উনি প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু কোনো অফিসিয়াল ফটো সেশন উনি করেননি, এবং কোনো একদম সাইড লাইনে উনি 2-1 মিনিটের মিটিং করেন। উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমানের সাথে দেখা করেছেন, 6-7 মিনিট ছিলেন, এরপরে উনি উনার মতো করে চলে গেছেন। তো এবং এটা অনেকেই বলছে যে ভারতের এক ধরনের, আপনারা যে প্রেডিকশন দিচ্ছেন সেখানে ভারত ফ্যাক্টর আছে কিনা? ভারত ফ্যাক্টর খুব একটা আছে বলে আমি মনে করি না, বরং ভারত এখন যেটা চেষ্টা করছে এটার মধ্যে ক্লিয়ার একটা মেসেজ আছে। ডক্টর ইউনূস সরকারের সাথে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে গেছে। আমাদের দিক থেকে খুব দোষ আছে তা না, ঘটনাচক্রে শেখ হাসিনার পতন মানে তো আসলে ভারতেরও পতন, খুব সোজা সাপটা কথা।
ভারতের ফরেন পলিসি সব জায়গায় ডিজাস্টার হওয়ার পরে বাংলাদেশকে realize দেখাতো, করেছে। না বাংলাদেশকে দেখাতো যে এই যে দেখো আমরা কিন্তু এখানে মোটামুটি একটা ভেসেল স্টেট বানিয়ে ফেলেছি, একটা করদ রাজ্য বানিয়ে ফেলেছি, আমরা এত সফল। সেটা যখন পড়ে গেল ভারতের ডিজাস্টার হয়ে গেল। এবং ডক্টর ইউনূস আসলেন এবং ডক্টর ইউনূস এসে যেটা রাইটলি করলেন, উনি একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার প্রধান যেভাবে কথা বলে সেভাবে বলেছেন। উনি অনেক কিছু বলছেন তা না, কিন্তু এটাই ভারত নিতে পারে নাই, কারণ দীর্ঘ 15 বছর তারা শেখ হাসিনার কাছ থেকে যে ধরনের কথাবার্তা পেয়েছেন সেটা আর পাননি। তো ফলে এই সরকারের সাথে আসলে সম্পর্ক আর যেহেতু ভালো হয়নি, আর এই সরকার আয়ু কয়দিন আছে, সো ভারত তার ওই জেস্টারটা দেখালো যে আমি তোমার সাথে আসলে আর খুব বেশি সময় নেই, আমরা এনগেজ করছি না। রাদার যারা নির্বাচনে জিতে আসবে সামনে, যে সরকারটা লম্বা টেনিয়র হবে সেটা করবে। এটাকে কেউ আছেন এটাকে মানে হয় না যে ধরুন বিএনপি নির্বাচনে জিততে পারে, এখন ক্যাম্পেইনের পার্ট হিসেবে আপনি এটাকে সামনে আনার চেষ্টা করলেন যে ভারতের সাথে নেগোশিয়েট করে। আরে ভারত ব্ল্যাঙ্ক চেক দিয়ে শেখ হাসিনাকে ঠেকাইতে পারছে নাকি? এখন ভারত বিএনপিকে ক্ষমতায় আনতেছে, তাই না? কিন্তু এটা কি মানে এগুলো সবই হচ্ছে ফ্যান থিওরি না, থিওরি এবং এটা নিয়ে রাজনীতি আছে, হীনমন্যতা। এটা নিয়ে রাজনীতি আছে। রাজনীতিটা কি, বিএনপিকে যদি আপনি ভারতের সাথে ট্যাগ করে দিতে পারেন, তাহলে তো- বিএনপি বিরোধী যে শিবির আছে তার একটা সুবিধা পাওয়ার সুযোগ থাকে। মানে ভারত এখন বরং এসে চেষ্টা করছে ভবিষ্যতের সরকারের সাথে, হ্যাঁ আমি মানি ভারত আবার কোনোদিন সেই প্রভাব বিস্তারের চেষ্টা করবে, কিন্তু ভারত মোটেও সেই জায়গার আশপাশেও নাই। সে এখন বরং বিএনপির সাথে যে ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি, ইভেন জামাত আমিরের সাথে উইন্ডো খোলা রেখেছে। একদম এটাই উচিত, এটাই উচিত। Engagement. আমরা ভারতের সাথে ভারতকে আগে কি অভিযোগ করেছি, যে তুমি সবার সাথে এনগেজ করো না, তারা শুধু একটা দল বা টু বি স্পেসিফিক একজন ব্যক্তির সাথে এটা করেছে। তার মানে বলছেন যে এইটাও মানে বিএনপি কে ভারতের সাথে ট্যাগ করার একটা ত্যাগ রাজনীতি করার চলছে। একটা রাজনীতি চলছে, যে এটা করে তুমি কি বলছেন, অনেকে বলছেন যে আওয়ামী লীগ, ভারত, বিএনপি এবং কেউ কেউ সেনাবাহিনীকে যোগ করে তারা সব একত্র হয়ে নির্বাচন ডিল হয়ে গেছে। নয় ভাই, নির্বাচন নন ডিল অবস্থায় আছে। মানে ডক্টর জাহিদ যেটা বললেন আমি একেবারে সম্পূর্ণ একমত। এখানে মূল ব্যাপার হলো যে ভারত তার নিজের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে হাবুডুবু খাচ্ছে। মিস্টার নরেন্দ্র মোদী তিনি কলকাতাতে ভালো একটা অনুষ্ঠান করতে পারছেন না, যেখানে মমতা ব্যানার্জি তাকে গালাগালি করে অস্থির করে ফেলছে, এবং তিনি মমতা ব্যানার্জিকে খুব বাজে ভাষায় গালাগালি করছেন। আসামেও অবস্থা ভালো না, ত্রিপুরাতে তাদের অবস্থা ভালো। তো সে বলছে যে আসামের লোকদেরকে বলছে তোমরা যদি ত্রিপুরার মতো এইভাবে বিজেপিকে ভোট দাও তাহলে ওখানের উন্নয়ন আমরা এইভাবে করব। তো সেখানে তার ত্রিপুরার মতো, আসামের মতো বা পশ্চিমবঙ্গের মতো তার যেটা প্রদেশ, সেখানে বিজেপি কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী তার তো সেখানেও না থাকুক, কিন্তু তারও ইন্টারনাল ফোর্স আছে। তো সেটা দিয়ে তারা কিছু করতে পারছে না। সেখানে বাংলাদেশের 18 কোটি মানুষ এখানে এসে ভারত এখানে এসে ইলেকশন করে দিয়ে যাবে, এগুলো এটা সম্ভব এগুলো না। fan এখানে এসে theory। মানে ওই যে জাস্ট আমেরিকা যেটা করলো, ভেনেজুয়েলাতে আমেরিকা যেটা করলো, সার্জিক্যাল স্ট্রাইক করে ধরে নিয়ে গেল। এখন যদি ভারত বলে যে না, বাংলাদেশে তাদের সামরিক পাওয়ার আছে, এখান থেকে এসে এটা আক্রমণ করবে, তারপরে শেষে এখান থেকে তাদের যাদের অপছন্দ ধরে নিয়ে যাবে, দে ক্যান ডু ইট। এটা এখন যেহেতু এটা ট্রেন্ড হয়ে গেছে। কিন্তু গণতান্ত্রিকভাবে যেটা প্র্যাকটিস, ভারতের এই যে জয়শঙ্কর এসছেন, তো এর মাধ্যমে বিএনপির কোনো লাভ হবে ভোটের ময়দানে, এটা বরং আরো ক্ষতি হবে, এটা বরং ক্ষতি হবে। 2 নম্বর হলো যে এটা এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে যে ভারতের সাথে সম্পর্কটা, যেমন দেখা গেল যে আসিফ নজরুল সাহেব মাননীয় উপদেষ্টা, তো ওনার সাথে বোধ হয় জয়শঙ্কর একটা বৈঠক হয়েছে। তো বৈঠক হয়েছে, সামনে বসে তো উনি কোট টাই পরে খুব সুন্দরভাবে, নর্মালি তো উনি, আমি এখন বুঝলাম যে মানে উনি যে মানে জানাজাতে কোটটাই পরে গেছেন, এই জন্য গেছেন যে ওই ফাঁকে ওনার জয়শঙ্করের সাথে দেখা হবে। তো উনি বসে আছেন, বসে থাকার পরে উনি সোজা হয়ে সুন্দরভাবে বসে আছেন খুব স্টাইল করে। তো ওই ছবিটা আসছে, তো সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে সি এইভাবে মাথা নোয়াইয়া, এইভাবে ঘাড় বাঁকা করে, এইভাবে মেরুদণ্ড বাঁকা করে কেউ মানে এইভাবে একজন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বসে, তার বসাই তো ঠিক হয়নি। তো এটাতে দেখেন ওনার এই বুলিংয়ে, সাইবার বুলিংয়ে কিন্তু উনি রিয়্যাক্ট করছে, এবং উনি আবার স্ট্যাটাস দিয়ে বলছে আমি এত সুন্দর করে বসে আছি, হ্যাঁ, এরপরেও মানুষ আমাকে সমালোচনা করছে। তা আপনি বোঝার চেষ্টা করেন যে এই যে তারা ওখানে গেছে, তাদের সাথে বসছে, যা কিছু করছে, প্রত্যেকটা জিনিসই এটাকে নিয়ে পলিটিক্স করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমাদের ভোটের ময়দানে মানে ডক্টর এস জয়শঙ্কর, এই এস এর অর্থ কি বিশ্বাস করেন? এস এর অর্থ 99.99% লোক এখন জানে না। এবং এই যে একজন ভারতের একটা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলেন, কি করলেন, এটা হয়তো যেখানে ক্ষমতার যে নিউক্লিয়াস আছে
সেখানে যদি তাদের কিছু করার থাকে সেটা হয়তো ইনফ্লুয়েন্স করবে, কিন্তু সাধারণ ভোটার যারা আছে, এমনকি ঢাকা শহরের যারা একেবারে ধানমন্ডি গুলশান বনানীর যারা ভোটার আছে, তাদের উপরও এই ওনার এটা কোনো রকম করবে না, মানে ইনফ্লুয়েন্স করবে না। এখানে বিএনপি জামাত মানে ওটা হলো পররাষ্ট্রনীতি, তারপরে সে সরকার পরিচালনা, পরবর্তীতে আনুক কিছু, সেটা ভারতের সহযোগিতা অবশ্যই দরকার, কিন্তু ভোটের মাঠে জনগণের সমর্থন পাওয়া অথবা না পাওয়া এক্ষেত্রে কিছুই হবে না। ভারতের ওনার এই ভিজিটে কিছুই আসবে যাবে না। যাতে একদম শেষ আমি একটু শুনতে চাই, মানে 35 দিন আছে বা 36 দিন আছে, যাই থাকুক, মানে 5 সপ্তাহের এই উইন্ডোতে আপনি কি কি চ্যালেঞ্জ দেখেন? আপনি একটু রাজনৈতিক দলগুলোর চ্যালেঞ্জটা একটু শুনতে চাই, আর ইলেকশন কমিশনের চ্যালেঞ্জটা একটু শুনতে চাই। কারণ তফসিল ঘোষণার পর তো আসলে সবকিছুর সোল অথরিটি আসলে ইলেকশন কমিশন, যদিও আমরা তাদের অ্যাক্টিভিটিতে সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু আদতে তাই। আচ্ছা, ছোট একটা জিনিস যোগ করি, মানে ডিসইনফরমেশন কিভাবে ছড়ায়। খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী একজন ইনফ্লুয়েন্সার বলছেন যে তারেক রহমানের সাথে নাকি জয়শঙ্করের 40 মিনিট একান্ত বৈঠক হয়েছে, মানে ডিল ওই 40 মিনিটে হয়েছে ইত্যাদি। তার মানে আমি বলতে চাইছি এটাকে পলিটিসাইজ করা হয়েছে, ক্যাশিং করার একটা চেষ্টা আছে, এগুলো চলছে। চ্যালেঞ্জের কথা আসলে বাংলাদেশের এবারকার নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা রক্ষা। এটা বহুদিন থেকে, এটা নির্বাচন না, মানে নির্বাচনের সময় এটা মেনি ফোল্ডস ইনক্রিজ করবে। এর আগে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি দেশের আইন শৃঙ্খলা ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারেননি। খুব স্বাভাবিক, খুব সাধারণ ঘটনা, আর উদাহরণই দেই, রিসেন্ট উদাহরণ, সেটা হলো তো আপনার ভোটার টার্ন আউটের ক্ষেত্রে এটা ইমপ্যাক্ট থাকবে, ভীষণভাবে থাকবে। যেমন ডেইলি স্টার প্রথম আলোতে আপনি লাইভ পাবেন, যখন প্রথম আলোর ওখানে লোকজন গেছে, ওখানে পুলিশ প্রেজেন্ট ছিল, পুলিশ কথা বলছে, কিন্তু শেষ পর্যন্ত তারা এটা পারলেন না। এরপর ঘটে গেল ঘটনাগুলো। এবং 300 কনস্টিটিউয়েন্সিতে ইলেকশন হবে, 43,000 কেন্দ্র, 12 কোটি ভোটার। আচ্ছা, এখন কি করার আছে? ওই যে বলছিলাম যে উন্নত দেশগুলোতে অপরাধ কম কেন হয়, ডেটারেন্ট। আপনি একটা অপরাধ করেছেন, আপনাকে আমি ধরবো, বিচারে নিয়ে আসবো। সো ক্যাম্পেইনের সময় যখন শুরু হবে 22 জানুয়ারি, ওই সময় কিন্তু সবগুলো দল মাঠে থাকবে, তারা পারস্পরিক ক্যাম্পেইন করবে, সংঘাতের একটা প্রবাবিলিটি আসলে তখনই আঁচ করা যাবে। সো তখনই যদি কিছু হাই প্রোফাইলের মানুষ, ধরুন বিএনপির একজন বড় নেতা, তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন, তাকে শোকজ, যদি আইন ভাঙেন গ্রেফতার করা, এরকম কিছু যদি না করেন, আগামী নির্বাচন ইয়ে করা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, জেডএসআরএম প্রেজেন্টস রোড টু ডেমোক্রেসি আজ এখানে শেষ করছি। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।